নমস্কার, আমি পার্থ সারথী মুখোপাধ্যায়, আর আপনারা দেখছেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে পার্থ সারথী। সুপ্রিম কোর্টে সারের প্রতিবাদ জানিয়ে আইনজীবীদের সামনে একই সঙ্গে এবং প্রধান বিচারপতির সামনে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সকালবেলা যখন আইনজীবীদের নির্ধারিত পোশাক পরে তিনি যখন সুপ্রিম কোর্টে ঢুকছিলেন, তখন সোশ্যাল মিডিয়ায় নানান রকম মন্তব্য ভেসে আসছিল। অনেকে ভাবছিলেন তিনি সুযোগ পাবেন না, আবার অনেকে ভাবছিলেন তিনি সুযোগ পাবেন। অনেক সময় নানান বিদ্রুপাত্মক মন্তব্য ভেসে আসছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেগুলো সাধারণ বিষয়, তার কারণ সোশ্যাল মিডিয়া ওপেন প্ল্যাটফর্ম, এখানে সেখানে সাধারণ মানুষ তারা নিজেদের কেউ পক্ষে জানাবেন, কেউ বিপক্ষে জানাবেন, এটা স্বাভাবিক। প্রশ্নটা সেখানে নয়। বিষয় হলো যে সার নিয়ে যে বিপুল জনবিভ্রান্তির সৃষ্টি হয়েছে বেশ খানিকটা, রাজ্যের মানুষের একটা বড় অংশের মনে আতঙ্ক, আশঙ্কা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই, তার নিরসন করা জরুরি। এবং সেই নিরসনের জন্যে যে জায়গায় যাওয়ার প্রয়োজন ছিল মুখ্যমন্ত্রী সেখানে গেছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের যে দিল্লির অফিসে, অর্থাৎ যেখানে মুখ্য নির্বাচন কমিশনার বসেন তার কাছে তিনি গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি সুফল পাননি। তিনি সরাসরি জানিয়েছেন তাদের কথায় কর্ণপাত করা হয়নি, কার্যত দুর্ব্যবহার করে তাদেরকে একরকম তাড়িয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তাই অভিযোগ করেছেন সরাসরি, এবং তাই তিনি দেশের সর্বোচ্চ আদালতের দরজায় কড়া নেড়েছেন। তিনি সেখানে বলবার সুযোগ পেয়েছেন, আমরা দেখলাম। তার যা অভিযোগ ছিল, তার যা আবেদন ছিল, প্রায় সবটাই তিনি সেখানে জানাতে সক্ষম হয়েছেন। দেশের সর্বোচ্চ আদালত তার কথা শুনেছে তার যে আইনজীবীরা ছিলেন তাদের কথা। আমরা সেই ছবি দেখতে পেয়েছি। কিন্তু তাতে কি হলো, কি হবে আগামী দিনে যদি তার আবেদন সেভাবে আইনের সুবিচার না পায়, বা আইনের সুবিচার পেলে তিনি তো তাহলে ঠিক আছে, কিন্তু যদি সেক্ষেত্রে তার কথার খুব একটা আমল আদালতের নির্দেশে না দেখা যায়, সেক্ষেত্রে কি হবে? বলবো এই সমস্ত কথা, সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও। আপনারা সঙ্গে থাকুন। অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটি, চালু করে দেবেন বেল আইকনটিও, যাতে নতুন নতুন ভিডিও পেলেই তৎক্ষণাৎ আপনারা সেই বিষয়টি যাতে আপনারা জানতে পারেন। তার পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং শেয়ার করে ইতিমধ্যেই আপনারা চেষ্টা করবেন আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে। মন্তব্য করবেন নিচের কমেন্ট বক্সে। এবার আসি আজকের মূল বিষয়। সার নিয়ে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সারা রাজ্যে মানুষের একটা বড় অংশের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই বিভ্রান্তি থেকে আশঙ্কা এবং সেখান থেকে একরকম আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে একটা বড় অংশের মানুষের মনে। অনেকে আত্মহত্যা করছেন, অনেকে ভয় পেয়ে কি করবেন তারা ভেবে পাচ্ছেন না। টেলিভিশন ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদতে দেখা যাচ্ছে বহু অসহায় মানুষকে। তারা মনে করছেন এই দেশে বসবাস করবার অধিকার তারা হারিয়েছেন, অথচ বহু বছর ধরে তারা বসবাস করে আসছেন। শেষে তাদের কি হবে, তারা কোথায় যাবেন? এবং এই মুহূর্তে একটি সরকারি প্রতিষ্ঠান যেখানে তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারত বা তাদেরকে আশ্বাস দিতে পারত, সেই নির্বাচন কমিশন, যাদের কাছে সর্বময় ক্ষমতা, যারা পুরো বিষয়টি নির্ধারণ করছেন, যারা পুরো বিষয়টি পরিচালনা করছেন, তাদের কাছ থেকেও সেরকম সাড়া কিন্তু পাওয়া যাচ্ছে না। হয়তো অনেক রকম আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু সেই আশ্বাসে সাধারণ মানুষ কর্ণপাত করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না। কারণ আজ হয়তো একরকম, কাল কি হবে কেউ জানে না।
ফলে সেই কাল হো না হোর পরিস্থিতি থেকে মানুষকে অন্তত খানিকটা আশ্বাস দিতে, মানুষের পাশে দাঁড়াতে সেখানে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি তার মতন করে বিষয়টি নিয়ে ক্রমাগত বলে যাচ্ছেন, লড়াই চালাচ্ছেন। প্রথমে তিনি মুখ্য নির্বাচন কমিশনারের অফিসে গেছেন সঙ্গে লোকজন নিয়ে, আমরা সেসব দেখেছি, কিন্তু তিনি সেখানে সুবিচার পাননি। সরাসরি বেরিয়ে সেখান থেকে তিনি জানিয়ে দিয়েছেন। এরপর তিনি সুপ্রিম কোর্টে গেছেন, অর্থাৎ কিনা দেশের সর্বোচ্চ আদালত। আইনের ডিগ্রি তার রয়েছে, কিন্তু আইনের সামনে আমরা এও জানি যে কোনো সাধারণ মানুষ, আম জনতা আদালতের যে নির্ধারিত নিয়ম, সেই নিয়ম মেনে সরাসরি তারা আদালতের সামনে জানাতে পারেন। অর্থাৎ সুযোগ দুক্ষেত্রেই ছিল। দেশের সর্বোচ্চ আদালত তাকে সুযোগ দিয়েছে, তাকে বলেছে আপনি বক্তব্য জানাতে পারেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার বক্তব্য নিজের মতন করে, সঙ্গে অন্যান্য আইনজীবীরাও ছিলেন। এখন পরবর্তী দিনে কি শুনানি হবে এবং তার কি রায় হবে, কি নির্দেশ হবে, সেটা আদালতের বিষয়, আমি সে বিষয়ে যাব না। কিন্তু প্রশ্ন হলো যে এইটা তিনি করলেন কেন? মুখ্যমন্ত্রী হিসেবে তিনি করলেন কেন? অনেকে দেখলাম বলছে যে তিনি বিরোধী রাজনীতি করছেন, তিনি শাসকের রাজনীতি করছেন না। কোথায় শাসকের রাজনীতি, কোথায় বিরোধী রাজনীতি? শাসক হিসেবে রাজ্যের মধ্যে তিনি অবশ্যই শাসক, কিন্তু রাজ্যের বাইরে যখন তিনি যাচ্ছেন, যখন তিনি কেন্দ্রের কাছে দরবার করতে যাচ্ছেন আম জনতার পক্ষে, তখন কি তিনি শাসক? কেন্দ্রের মতের সঙ্গে যখন তার মত মিলছে না, যখন তিনি কেন্দ্রের কাছে বারে বারে দরবার করে, বারে বারে সাহায্য প্রার্থনা করে, তার প্রতিবিধান চেয়ে যখন তিনি সুবিচার পাচ্ছেন না বলে মনে হচ্ছে, এবং তার মন্তব্যকে একটা বড় অংশের মানুষ যথার্থ বলে মনে করছেন প্রাথমিকভাবে, তখন শেষ অস্ত্র, শেষ জায়গা কোথায়? অবশ্যই আদালত রয়েছে, এবং যেখানে সরাসরি নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ইত্যাদি নিয়ে যখন বিবেচনার প্রশ্ন যখন আসে, তখন দেশের সর্বোচ্চ আদালতেই কড়া নাড়ার জায়গা রয়েছে, তাই তিনি সেখানে গেছেন। কিন্তু তার আবেদন যদি গ্রহণযোগ্য না হয়, তার আবেদন যদি বিবেচিত না হয়, প্রাথমিকভাবে শুনেছেন, প্রাথমিকভাবে বিবেচিত হয়েছে, পরবর্তীকালে কি হবে না হবে সেটা জল্পনার বিষয়, আইন আদালতের বিষয়, আমরা সে বিষয়ে যাব না, আমি আগেই বলেছি। রাজনৈতিকভাবে কি তৃণমূল নেত্রী কোনো সুবিধে পাবেন? তৃণমূল কোনো সুবিধে পাবে? এক এক করে বলা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রেণীর প্রতিনিধিত্ব করেন, রাজ্যের যে বিপুল সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করেন, এবং যাদের হয়ে তিনি প্রথম থেকে বলে আসছেন, এবং স্যার যেভাবে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে একটা হয়রানি এবং একাংশের মধ্যে সেই হয়রানি থেকে আতঙ্ক এবং ভয় ভীতির সৃষ্টি করেছে, শরীরের মধ্যে একটা, মনের মধ্যে একটা ভয়ের বাতাবরণ, ভয়ের পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, যে উপযুক্ত নথিপত্র দেখাতে না পারলে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে, এবং ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়ার অর্থ তাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হতে পারে, ডিটেনশন ক্যাম্প ইত্যাদি অনেক কিছু। যদিও একথা বারে বারে বলা হচ্ছে যে এর সঙ্গে ডিটেনশন ক্যাম্প বা দেশে থাকা না থাকার কোনো সম্পর্ক নেই, কথাটা আইনগতভাবে ঠিক। দেশের নাগরিক কে, দেশের নাগরিক কে না ইত্যাদি নির্ধারণ করার দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, অধিকার কোনো কিছুই নির্বাচন কমিশনের ওপরে নয়। নির্বাচন কমিশনের দায়িত্বও সেটা নয়, নির্বাচন কমিশনের এখতিয়ারও সেটা নয়। কিন্তু এখতিয়ারের বাইরে গিয়ে অনেক কিছু হচ্ছে, তীব্র অভিযোগ উঠছে এই ধরনের। যে যে নথিপত্র দাখিল করার কথা বলা হচ্ছে, সেই নথিপত্রের বেশিরভাগই কজনের কাছে আছে সে ধরনের নথিপত্র, তা ভেবে দেখার বিষয়। বলা হচ্ছে পাসপোর্ট চলবে। কজন মানুষের কাছে পাসপোর্ট রয়েছে ভারতবর্ষে? যারা একেবারে গ্রামে থাকেন, গ্রামে গঞ্জে থাকেন, প্রত্যন্ত এলাকায় থাকেন, তাদের কাছে পাসপোর্ট আছে? বা পাসপোর্টের জন্য প্রয়োজনীয় যে সমস্ত নথিপত্রের প্রয়োজন হয় তার সবকটি কি সমস্ত মানুষের কাছে পাওয়া যাবে? ভারতের যে জনসংখ্যা, সকলের কাছে পাওয়া যাবে? এমনকি শহরাঞ্চলেও যারা থাকেন, যারা শিক্ষিত মানুষ,
তাদেরও কজনের কাছে ঠিক ঠিক নথিপত্র পাওয়া যাবে, হয়তো পাওয়া যাবে, কিন্তু সময়ের প্রয়োজন। সেই সময় কি উপযুক্ত দেওয়া হয়েছে? আমরা জানি 2002 সালে যখন, এর আগের বার যখন এসআইআর প্রক্রিয়া হয়েছিল, তখন প্রায় 2 বছর সময় দেওয়া হয়েছিল। প্রক্রিয়া চলেছিল 2004 সাল পর্যন্ত, এবং তারপর যে ভোটার লিস্ট তা সংশোধন করে সম্পূর্ণ ঝাড়াই বাছাই করে প্রকাশিত হয়েছিল, তারপর হয়েছিল ভোট। কিন্তু এবারে সেই 2 বছরের কাজটি কয়েক মাসের মধ্যে সেরে ফেলা হচ্ছে। কতটা সম্ভব ঠিকঠাকভাবে করা? নামের বানানে ভুল ইত্যাদি বহু ক্ষেত্রে। বিয়ের পর মহিলাদের নামের পদবি পাল্টে যায়, অনেকের ক্ষেত্রে নামও বদলে যায়। ভারতীয় প্রথা, অনেক বাড়িতে অনেক পরিবারে এই প্রথা এখনো অনেকে মেনে চলেন। তাদের ক্ষেত্রে কি হচ্ছে? অনাবশ্যক এই হয়রানি কি এড়ানো যায় না? প্রশ্ন এগুলোই, মূল প্রশ্ন। এবং একটা বড় অংশ মানুষের কিন্তু এই সমস্ত নিয়েই হয়রান হচ্ছেন। বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে ক্রমাগত। এই বিভ্রান্তি এবং বিভ্রান্তি ছড়ানো থেকে আতঙ্ক, তার সঙ্গে কাজের চাপ, যে সমস্ত আধিকারিকরা করছেন তাদের উপরেও প্রচণ্ড কাজের চাপ রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে আমজনতা কোথায় যাবে? কোথায় যাবেন ভোটাররা? কার কাছে যাবেন? ফলে খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে সওয়াল করলেন, তিনি যখন বলবার অনুমতি পেলেন, নিজের মতন করে যে সমস্ত কথা তিনি এতক্ষণ বলছিলেন বাইরে, আদালতের ভেতরে গিয়েও তিনি সেই আবেদনগুলি সবিনয়ে জানাতে সক্ষম হলেন, তখন কিন্তু সমাজের সেই অংশের মধ্যে বার্তাটা পৌঁছে গেল যে তাদের পাশে কেউ হলেও একজন আছেন, তাদের কথা কেউ অন্তত সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার বারে বারে চেষ্টা করছেন। এবং সর্বোচ্চ যে জায়গা, যাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা, সেই দেশের সর্বোচ্চ আদালত, তাদের কাছেও তিনি দাঁড়াতে কিন্তু পিছপা হননি। ফলে আসন্ন ভোটে এই অংশের মানুষের কাছে, যে বিপুল অংশের মানুষ এই এসআইআর এর হয়রানির শিকার হয়েছেন ক্রমাগত এবং হয়ে চলেছেন এবং আতঙ্কের মধ্যে রয়েছেন, বারে বারে বলছি, সেই মানুষের সমর্থন, সেই মানুষের ভরসা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেলেন। এবং বিজেপি এখানেই ইতিমধ্যেই বহু গুণ পিছিয়ে পড়ল, প্রায় 10 গোল খেয়ে যাওয়ার মতো। আদালতে তার আবেদন যদি শেষমেশ গৃহীত নাও হয়, যদি খারিজও করে দেয়, সেক্ষেত্রেও তিনি অন্তত এই ভরসাটা নিশ্চিতভাবেই পেয়ে থাকবেন যে তিনি লড়াই করবার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত তিনি তাদের সঙ্গে ছিলেন এবং আছেন। বিপদের দিনে তাদেরকে ছেড়ে তিনি চলে যাননি। তিনি একথা বলেননি যে ইলেকশন কমিশন যা করছে করুক, আমার কিছু করার নেই, একথা তিনি বলেননি। শাসক হিসেবে হয়তো একথা তিনি বলে দিতেই পারতেন, তিনি একথা একবারের জন্যও বলেননি। ভাবে মানুষকে ভোলানোর চেষ্টা করতে পারতেন, তিনি কিন্তু সরাসরি এগিয়েছেন। ফলে নিশ্চিতভাবেই তার রাজনীতির সঙ্গে যে অংশের মানুষ সম্যক অবহিত নন, বা অবহিত হলেও যারা তার রাজনীতির ধরন মেনে নিতে পারেন না, যারা তার রাজনীতির মেঠো ধরন মেনে নিতে পারেন না, যারা আর্মচেয়ার পলিটিক্সে বিশ্বাসী, যারা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে থেকে এবং আরামের মধ্যে থেকে যারা রাজনীতি করেন, যারা 5 তারার আরামে থেকে যারা রাজনীতি করেন এবং তাদেরই জন্য যারা রাজনীতিটা করে থাকেন, যে সেই অংশের মানুষের জন্যই যারা রাজনীতিটা করে থাকেন, নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনীতির পথে হাঁটেন না। আমরা জানি তিনি গণ আন্দোলনের মানুষ, গণ আন্দোলন থেকে উঠে এসেছেন, দীর্ঘ আন্দোলন এবং আন্দোলনের ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। এক্ষেত্রেও তিনি সেই একই পদ্ধতি প্রয়োগ করলেন এবং এই যে তিনি পৌঁছে গেলেন দিল্লিতে এবং এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেল, ফলে ভোট শুরু হওয়ার আগেই বিপুল অংশের মানুষের মধ্যে তিনি কিন্তু সারা জায়গাতে আরও একবার সক্ষম হলেন, সেই অংশের মানুষকে তিনি ভরসা জোগাতে সক্ষম হলেন। অর্থাৎ ভোটার লিস্টে শেষমেশ কি হবে না হবে, ইতিমধ্যেই 58 লক্ষ নাম বাদ গেছে, আমরা দেখেছি। আরও বাদ যাবে এমন কথাও শোনা যাচ্ছে। 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, নাকি 1 কোটি, নাকি 2 কোটি, জানি না। বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে, জানি না, অপেক্ষা করতে হবে। কিন্তু আবারও বললাম,
যে অংশের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন এবং সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে এসেছেন, রায় যাই হোক, নিশ্চিতভাবেই রাজনৈতিক ডিভিডেন্ড তিনি কিন্তু পেয়ে গেছেন এবং আগামী দিনে তার ফল তিনি হাতে নাতে পাবেন। সাধারণ মানুষ তার উপরে যে ভরসা রাখবে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কেমন লাগলো আজকের ভিডিও আপনারা মন্তব্য করে জানাবেন নিচের কমেন্ট বক্সে। যদি সহমত হন, যদি ভালো লাগে, অবশ্যই লাইক এবং শেয়ার করে পৌঁছে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আরও অনেকের কাছে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চালু করে রাখবেন বেল আইকনটিও। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।